নমস্কার, আমি বিশ্বজিৎ পাত্র। মাইন্ড জোনের পক্ষ থেকে সমস্ত ভিউয়ার্সদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমরা আগেই জানিয়েছিলাম যে আমরা অনলাইনের মাধ্যমে পাঠদান শুরু করব এবং সেই অনুসারে আজকে ইংরেজি বিষয়টা পড়ানো হবে এবং আজকে পার্টিকুলারলি আমি ইংরেজির পোয়েম দিয়ে শুরু করতে চাই, যেটা ফার্স্ট পোয়েম আছে ক্লাস 12-এর অন কিলিং আ ট্রি, ওই চ্যাপ্টারটা পড়াতে চাই। ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব সামনে যদি একটা কাগজ এবং পেন যদি রাখো তাহলে তোমাদের সুবিধা হবে কিছু রাইট ডাউন করে নিতে। On killing a tree. The title of the poem is On Killing a Tree. On killing a tree means গাছ কাটার উপর, and written by Gibb Patel. Gibb Patel এর লেখা। So the title of the poem On Killing a Tree is rather ironical, কিছুটা ironical. And the poet Gibb Patel এখানে রিভার্স সাইকোলজি ব্যবহার করেছেন। অন কিলিং এ ট্রি টাইটেলটা পড়লেই বোধহয় এরকম একটা মনের মধ্যে ধারণা সৃষ্টি হয় অ্যাজ ইফ দ্য পোয়েট ইজ টিচিং আস হাউ টু কিল আ ট্রি, যেন কবি আমাদেরকে এখানে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন কিভাবে একটা গাছকে মারতে হয়, বাট নট অ্যাকচুয়ালি, কিন্তু ঠিক সেটা নয়। রিভার্স সাইকোলজির ব্যাপারটা আমি একটু আসছি, কারণ টাইটেলটার উপরেই বিষয়টা ক্লিয়ার করতে হবে, কারণ এখান থেকে একটা কোশ্চেন আছে কমেন্ট অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি। যদি সেই দিকটা বিচার করা যায় তাহলে এটা রিভার্স সাইকোলজি বলতে কিরকম না, রিভার্স সাইকোলজি বলতে যে যেমন আমরা সিগারেটের খাপের মধ্যে দেখি যে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। যদি কেউ স্মোক করে আমরা তাকে নিষেধ করতে পারি যে স্মোক করিস না, স্মোক করলে তোর ক্যান্সার হতে পারে, তোর শরীরে ক্ষতি হতে পারে, এটা একটা দিক। আবার আমি তাকে বললাম স্মোক করছিস, স্মোক কর, ভালো, স্মোক করাটা ভালো, কারণ স্মোক করলে কি হবে, বড় জোর তোর ক্যান্সার হবে, ক্যান্সার হলে কি হবে, বড় জোর মারা যাবি, এর বেশি তার কিছু নয়। তার মানে ওই যে কথাটা আমি বললাম, সেকেন্ড যেটা আমি ব্যবহার করলাম কথাটা, ওটার মধ্যে কোথাও একটা বিদ্রুপাত্মক ব্যাপার আছে, এটা আইরনির মতো ব্যাপার আছে, কিন্তু কারণ মৃত্যুর থেকে বড় তো কিছুই নয়। তাহলে ওখানে কি ব্যবহার করা হলো, রিভার্স সাইকোলজি। এইখানে কবি ওই রিভার্স সাইকোলজিটার কথা ব্যবহার করছেন এখানে, কিছুটা সার্কাস্টিক অর্থাৎ বিদ্রুপাত্মক। সেই ক্ষেত্রে অন কিলিং আ ট্রি দ্বারা কবি বোঝাতে যাচ্ছেন কিলিং আ ট্রি ইজ নট অ্যান ইজি টাস্ক, গাছ কাটাটা এত সোজা ব্যাপার না। আর গিব প্যাটেল সম্বন্ধে একটু বলে নিতে চাই। গিব প্যাটেল ইজ অ্যান ইন্ডিয়ান পোয়েট, ভারতীয় কবি, বর্ন অন 18 আগস্ট 1940, 1940 খ্রিস্টাব্দে 18 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। অ্যান্ড হি ওয়াজ এ ফিজিশিয়ান, তিনি একজন চিকিৎসক ছিলেন। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ ইট he has used so many medical terms in his poem. তিনি কিছু মেডিকেল টার্ম ব্যবহার করেছেন তার পোয়েমের মধ্যে দিয়ে। সেই মেডিকেল টার্মসগুলো আমরা যখন পোয়েমটা পড়বো তখন আমরা বুঝতে পারবো। অ্যাকচুয়ালি কবি প্রচণ্ড পরিমাণে সিম্প্যাথেটিক, প্রচণ্ড পরিমাণে সহানুভূতিশীল গাছেদের প্রতি, এবং আমরা সহানুভূতিশীল হই সাধারণত জীব জগতের প্রতি, কিন্তু কবি গাছের প্রতি প্রচণ্ড সহানুভূতিশীল, কারণ অ্যাজ ইট ওয়াজ প্রুভড বাই আচার্য জগদীশ চন্দ্র বোস দ্যাট প্ল্যান্ট হ্যাজ লাইফ। জগদীশ চন্দ্র বোস প্রমাণ করেছিলেন যে গাছেরও জীবন আছে, এবং কবি এই ট্রির উপরে একটা প্রাণী সত্তা আরোপ করেছেন। মানে টোটালটাই যদি একটা ফিগার অফ স্পিচ ধরা হয় তাহলে পার্সনিফিকেশন অল থ্রু দ্য পোয়েম, এই পার্সনিফিকেশন অর্থাৎ ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে এই কবিতার মধ্যে দিয়ে, যেন গাছ একটা জীবন্ত প্রাণী। যেমন মানুষের যেমন জ্বালা যন্ত্রণা কষ্ট হয়, তখন গাছেরও সেই রকমই হয়। ডিফারেন্সটা কোন জায়গায়, একটা মানুষকে মেরে দেওয়া যেমন যতটা সোজা, গাছকে মারাটা ততটা সোজা নয়। হিয়ার ইজ দ্য ডিফারেন্স, নাথিং এলস। নাও উই উইল রিড দ্য পোয়েম। কবিতাটা আমরা এখনো পড়বো, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স। ফ্রি ভার্সে পোয়েমটা লেখা হয়েছে। আমরা পোয়েমের দিকে যাচ্ছি। যদি তোমাদের কাছে সামনে বই থাকে তাহলে বইটা একটু দেখার চেষ্টা করো। ফার্স্ট স্ট্যাঞ্জা।
It takes much time to kill a tree. It takes much time to kill a tree. একটা গাছ কাটতে অনেক সময় লেগে যায়। তার মানে বোঝাতে চাচ্ছেন কবি যে কিলিং আ ট্রি ইজ নট অ্যান ইজি টাস্ক। গাছকে হত্যা করাটা একটা সোজা ব্যাপার নয়। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট মানে জ্যাব কথার অর্থ হলো পেছন দিক থেকে কাউকে কোপ মারা বা খোঁচা মারা। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, ছুরির একটা কোপ উইল ডু ইট, এটা করতে পারবে না। ইট মিনস, ইট রেফার্স টু দ্য কিলিং অফ দ্য ট্রি, মানে ছুরির একটা কোপ মারলেই কিন্তু এটা মারা যাবে না। এ ম্যান ক্যান বি কিল্ড বাই এ জ্যাব অফ দ্য নাইফ, একটা মানুষকে কিন্তু হত্যা করা যেতে পারে একটা ছুরির কোপের দ্বারা। বাট এ ট্রি ক্যান নট বি কিল্ড বাই মিয়ার এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, ছুরির কোপের দ্বারা কিন্তু একটা গাছকে মারা যাবে না। এইখানে পার্টিকুলারলি একটু ফলো করার চেষ্টা করো, লেখা আছে এখানে নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, কিন্তু এখানে করা উচিত ছিল এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল নট ডু ইট, কিন্তু ঘুরিয়ে বলা হলো নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ। যখন তোমরা পরবর্তীকালে পড়াশোনা করবে ইংলিশ অনার্স, সেখানে গিয়ে একটা ফিগার অফ স্পিচ পড়তে হয়, পার্ট ওয়ানে সেটাকে একটা ফিগার অফ স্পিচ আছে, সেটাকে বলা হয় হাইপারবেটন। হাইপারবেটন কথা হলো একটা সেন্টেন্সের নর্মাল ওয়ার্ড অর্ডার। নর্মাল অর্ডার বলতে সাবজেক্ট, ভার্ব বা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপরে মেন ভার্ব, অবজেক্ট বা এই ধরনের পার্ট যেগুলো পরপর আমরা ওয়ার্ড অর্ডারগুলো জানি, সেইগুলোকে চেঞ্জ করে দেওয়া। বিশেষ করে পোয়েমের ক্ষেত্রে সেগুলোকে চেঞ্জ করে দেওয়া হয় কিসের জন্য? ফর এক্সট্রা এমফ্যাসিস, অতিরিক্ত জোর আরোপ করার জন্য। যেমন আমি বলতে পারি তুই কি আমাকে মারতে পারবি, এইটাই বললাম একটা জিনিস। আবার বললাম মারাটা আমাকে কি এতই সহজ। আমি তখন এই কথাটা কিভাবে বলছি না, আমি কিছুটা ঘুরিয়ে বলছি যে মারাটা আমাকে কি এতই সহজ, কিন্তু আমি এটাকে বলা যেতে পারতো আমাকে মারাটা কি এতই সহজ। তার মানে কেন বলছি আমি এই কথাটা না, একটু যেন জোর আরোপ করছি যে ইট ইজ নট অ্যান ইজি টাস্ক। সেই জন্যই এখানে বলা আছে নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, ছুরির একটা কোপ এটাকে মারতে পারবে না। ইট হ্যাজ গ্রোন, এটা বেড়ে উঠেছে স্লোলি, ধীরে ধীরে। কনজিউমিং দ্য আর্থ, কনজিউমিং দ্য আর্থ, কনজিউমিং কথার অর্থ হলো অ্যাবজর্বিং, শোষণ করা। দ্য আর্থ কথার অর্থ হলো, আর্থ মানে এখানে পৃথিবী নয়, আর্থ বলতে এখানে বোঝাতে চাচ্ছে সয়েল, মাটি। মাটি শোষণ করে এটা বড় হয়েছে। রাইজিং আউট অফ ইট, রাইজিং আউট অফ ইট, রাইজিং কথার অর্থ হলো বেড়ে ওঠা, আউট অফ ইট মানে এখান থেকে, মানে যেখানে গাছের জন্ম, অর্থাৎ এখানে বোঝানোর চেষ্টা করছে সেই মৃত্তিকাটা, মাটিটা যেখানে গাছকে লাগানো হয়, রোপণ করা হয়, সেখান থেকে বেরিয়ে আসছে এটা স্লোলি মানে ধীরে ধীরে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, ফিডিং মানে প্রতিপালিত হয়ে, আপন ইটস ক্রাস্ট, ক্রাস্ট কথার অর্থ হলো টপ লেয়ার অফ আর্থ, অর্থাৎ যেখান থেকে গোড়াটার সৃষ্টিটা হচ্ছে, তার নিচের মাটিটা। অ্যাবজর্বিং শোষণ করেছে। ইয়ার্স অফ সানলাইট, ইয়ার্স অফ সানলাইট কথার অর্থ হলো বছরের পর বছর ধরে সূর্যালোক, এয়ার বাতাস, ওয়াটার জল, এই জল, আলো, বাতাস, দিজ আর দ্য প্রাইমারি কন্ডিশনস, এইগুলো হচ্ছে প্রাথমিক শর্ত একটা গাছ বেড়ে ওঠার জন্য। এইগুলোকে শোষণ করে গাছ শক্তপোক্তভাবে বেড়ে উঠেছে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রোয়াস হাইট, এবং এর লেপ্রোয়াস হাইট থেকে সৃষ্ট হয়েছে স্প্রাউটিং লিভস, প্রস্ফুটিত পাতা। এইবার আমি এই জায়গাটা পার্টিকুলারলি একটু নক করে নিতে চাই, লেপ্রোয়াস হাইট। আমি যেটা প্রথমেই বলেছিলাম যে অ্যাজ দ্য পোয়েট ওয়াজ আ ফিজিশিয়ান বাই প্রফেশন, যেহেতু কবি ছিলেন একজন চিকিৎসক পেশাগত দিক থেকে, তিনি কিছু মেডিকেল টার্মস ইউজ করেছেন। মেডিকেল টার্মস এইখানে তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে লেপ্রোয়াস হাইট। দ্য ওয়ার্ড লেপ্রোয়াস, লেপ্রোয়াস শব্দটা, দ্য ওয়ার্ড লেপ্রোয়াস হ্যাজ কাম ফ্রম লেপ্রোসি। এই লেপ্রোয়াস শব্দটা লেপ্রোসি থেকে আসছে। লেপ্রোসি মানে কুষ্ঠ। এটা হচ্ছে কমপ্লিটলি স্কিন ডিজিজ, চামড়ার রোগ। when a person suffers from leprosy, যখন একজন ব্যক্তি কোনো লেপ্রোসি থেকে ভোগে, তখন তার স্কিনটা সেই সেন্সলেস হয়ে যায়, কিছুটা রাফ হয়ে যায়। সিমিলার ওয়েতে একটা গাছ যত বড় হবে, গাছ যত বৃদ্ধি পাবে, তখন গাছের যে ছালগুলো সেগুলো ততটা বেশি রুক্ষ হয়ে যায়। এবং সেই যে লেপ্রোয়াস হাইট থেকে
বেরিয়ে আসে প্রস্ফুটিত পাতা। তার মানে এখানে মানুষের সেই লেপ্রোয়াস পেশেন্টের চামড়ার সাথে গাছের বার্কটাকে অর্থাৎ ছালটাকে তুলনা করা হলো, সেই ছাল থেকে প্রস্ফুটিত হয় পাতা। সো এটা হলো ফার্স্ট স্ট্যান্ডা। আমি আরেকবার এটাকে বলে দিচ্ছি। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। গাছ কাটতে অনেকটাই সময় লেগে যায়। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, ছুরির একটা ওপে এটাকে মারা যাবে না। উইল ডু ইট মিনস এটা করা যাবে না। ইট হ্যাজ গ্রোন, এটা বর্ধিত হয়েছে স্লোলি, ধীরে ধীরে, কনজিউমিং দ্য আর্থ, মাটির রস শোষণ করে, রাইজিং আউট অফ ইট, এর বাইরে বর্ধিত হয়েছে, ফিডিং, প্রতিপালিত হয়ে, আপন ইটস ক্রাস্ট, এর উপরের পুষ্টির শোষণ করে, অ্যাবজর্বিং, শোষণ করে, ইয়ার্স অফ সানলাইট, বছর পর বছর ধরে সূর্যালোকে, ইয়ার মানে বাতাস, ওয়াটার মানে জল, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রোয়াস হাইড, এবং এর অমসৃণ ছাল হইতে বা বাকল হইতে স্প্রাউটিং লিভস, পাতাগুলো প্রস্ফুটিত হয়। ফার্স্ট স্ট্যান্ডা গেল। এবার আমরা সেকেন্ড স্ট্যান্ডা থেকে যাচ্ছি। সো সুতরাং হ্যাক অ্যান্ড চপ, হ্যাক মানে কাটা, অ্যান্ড চপ কথার অর্থ হলো টুকরো টুকরো করে কাটা, কাট ইন্টু পিসেস। সেই জন্য যদি আমরা কেটে ফেলি বা টুকরো টুকরো করে কেটে ফেলি, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, বাট দিস রেফার্স টু কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন। দিস বলতে এটা, এটা বলতে কোনটা? দিস রেফার্স টু হ্যাকিং অ্যান্ড চপিং। এই যে হ্যাক করা এবং চপ করা, এটার দ্বারাই কিন্তু ওন্ট ডু ইট, ওন্ট মানে পারবে না, ডু ইট, ইট বলতে কিলিং দ্য ট্রি। এই হ্যাকিং এবং চপিং এর দ্বারাই গাছটা কিন্তু মারা যাবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, খুব বেশি যন্ত্রণাও এটাকে মারতে পারবে না। আচ্ছা, পেন মিনস যন্ত্রণা। এই যন্ত্রণাটা কারাই পায়? যাদের লাইফ আছে, যাদের জীবন আছে, তারাই যন্ত্রণাটা পায়। তার মানে এটা দ্বারা কি ক্লিয়ার নয় যে কবি এখানে একটা পার্সনিফিকেশন ব্যবহার করেছে? কারণ গাছের তো প্রাণ নেই, তাহলে আমরা বলতেই পারি কোয়াইট ক্যাজুয়ালি দ্যাট যে গাছেরা কি করে যন্ত্রণা পেতে পারে। তার মানে কবি এই পয়েন্টটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে গাছেরও প্রাণ আছে, লাইক হিউম্যান বিংস। সেই জন্য বলছে খুব বেশি যন্ত্রণাও এটাকে মারতে পারবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, ব্লিডিং বার্ক উইল হিল, এইখানেও একটা মেডিকেল টার্ম, ব্লিডিং মানে রক্তপাত হওয়া, বার্ক মানে ছাল, উইল হিল কথাটা তো আরোগ্য লাভ করবে। আবার এই জায়গাটা আমি একটুখানি ক্লিয়ার করে নিতে চাই, সেটা হচ্ছে দ্য ব্লিডিং বার্ক। অ্যাকচুয়ালি মানুষকে যদি ক্ষত করা হয়, তাহলে তার ক্ষতস্থান থেকে ব্লাড বেরিয়ে আসে, রক্ত বেরিয়ে আসে। সিমিলার ওয়েতে, একই রকম ভাবে, ইফ উই কাট আ ট্রি, যদি আমরা একটা গাছকে কাটি, দেন উই উইল সি দ্যাট, আমরা দেখতে পাবো স্যাপ ইজ কামিং আউট অর স্যাপ ইজ উইজিং আউট, দেখা যাবে রস বেরিয়ে আসছে, ওইটাই হচ্ছে গাছের ব্লাড। সেই জন্যই বলা হচ্ছে দ্য ব্লিডিং বার্ক, ওই রক্তপাত সম্বন্ধিত ছালটা উইল হিল, আরোগ্য লাভ করবে। আমাদের চারপাশে অনেক গাছ আছে, আমরা জেনারেলি দেখি গাছগুলো, এবং দেখি যে গাছের ডালগুলোকে কেটে দেওয়া হয়, গাছটা যাতে সরল হয়ে বেড়ে উঠতে পারে। বা যে আমাদের মানুষদের ক্ষেত্রে বলা হয় অ্যাম্পুটেট, অর্থাৎ অঙ্গচ্ছেদন করে দেওয়া। কোনো মানুষের যদি অঙ্গচ্ছেদন করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই জায়গার অঙ্গটা সেই নিষ্ক্রিয় হয়ে রয়েছে, সেখান থেকে বেরোনোর কোনো সম্ভাবনা থাকেনি। কিন্তু এটা গাছকে যদি কোনো ডাল ছেটে দেওয়া হয়, আবার অটোমেটিক্যালি দেখা যাবে সেখান থেকে আরোগ্য লাভ করে গাছটা আবার বড় হয়ে যাচ্ছে। এখানে সেই জায়গাটাই বোঝানোর চেষ্টা হচ্ছে দ্য ব্লিডিং বার্ক উইল হিল, অর্থাৎ রক্তপাত সম্বন্ধিত ছালটা আবার আরোগ্য লাভ করবে। আরোগ্য লাভ করার অর্থ হলো ওই ক্ষতস্থানটা হয়তো মেরামত হয়ে যাবে এবং নতুন করে সেখানে আবার পাতা সৃষ্টি হবে। নেক্সট পেজ। And from close to the ground, from close to the ground কথা হলো একেবারে মাটির গোড়া থেকে, উইল রাইজ, জেগে উঠবে। কার্ড কথার অর্থ হলো কোঁকড়ানো, কুঞ্চিত। গ্রিন মানে সবুজ, টুইগস কথার অর্থ হলো ভেরি টেন্ডার লিভস, খুব কোমল গাছের পাতা বা ডাল। ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এই জায়গাটা ক্লিয়ার করে দিতে চাই। আমরা যখন গাছ কাটি, তখন জেনারেলি আমরা কি করি, গাছের গোড়াটার কাছে মাটিটাকে কিছুটা আমরা ক্লিয়ার করে নিই, পরিষ্কার করে নিই, যাতে করে কাণ্ডটা একটু বেশি পাই। তারপরে আমরা সেই নিচের জায়গাটাকে ধারালো অস্ত্রের দ্বারা, ইনস্ট্রুমেন্টের দ্বারা আমরা কেটে কেটে সমান করে নিই। সমান করে নেওয়ার পরে তারপরে আমরা করাত ব্যবহার করার দ্বারা সেই গাছটাকে কাটি। কাটার পরে তারপরে তার যে অংশটা রয়ে গেল, যেই অংশটা রয়ে গেল, সেই অংশটা থেকে দেখা যাবে যে যদি আমরা কিছু মাটি ফেলে দিই, তাতে চারপাশে যদি মাটি থাকে, তখন দেখা যাবে সেখান থেকে কিছু কিছু পাতা বেরিয়ে আসছে, কিছু কিছু নরম টেন্ডার লিভস বেরিয়ে আসছে।
সেই টেন্ডার লিভস গুলোই কিন্তু আগামী দিনে আর একটা বৃক্ষের প্রতিচ্ছবি বলা যেতে পারে। সেই জন্য বলছে অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, একেবারে মাটির সন্নিকট হইতে উইল রাইজ জেগে উঠবে, কার্ড মানে কুঞ্চিত, গ্রিন টুইগস সবুজ গাছের নরম ডাল। মিনিয়েচার হাউস, মিনিয়েচার, the word miniature is a very common word and is a very familiar word, খুব পরিচিত শব্দ মিনিয়েচার। আমরা মিনিয়েচার কথার অর্থ হলো মানে ক্ষুদ্র সংস্করণ আর কি, অর্থাৎ আমরা the word is particularly used at the time of Diwali, দিওয়ালির সময় আমরা এই কথা ব্যবহার করি যে মিনিয়েচার জানতে হবে। মিনিয়েচার কথার অর্থ হলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংস্করণ। মিনিয়েচার বাউস কথা অর্থ হলো শাখা প্রশাখা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র শাখা প্রশাখা সৃষ্টি হবে, ভেরি স্মল বাউস। হুইচ যেটা, হুইচ বলতে এখানে মিনিয়েচার বাউসটা, হুইচ ইফ আনচেকড যদি সেগুলোকে চেক না করা হয়, চেক না করা হয় বলতে ধরো গাছটা কাটা হলো, কিছু টেন্ডার লিভস বেরিয়ে আসছে এবং আমাকে তাহলে প্রতিনিয়ত গিয়ে ওই টেন্ডার লিভসগুলো কেটে ফেলতে হবে। আর যদি না আমরা ওটাকে কেটে ফেলি তাহলে ওই যে টেন্ডার লিভসটা উইল এক্সপ্যান্ড, বর্ধিত হবে, अगेन পুনরায় টু ফর্ম আ সাইজ, পূর্ববর্তী রূপে। পূর্ববর্তী রূপে বলতে ওই আগের যে গাছটা যেমন ছিল সেই রূপেই আবার ফিরে যাবে। তার মানে একজন মানুষকে যেন প্রতিনিয়ত ওই গাছটার কাছে জেগে বসে থাকতে হবে, গাছের গোড়াটার কাছে, যে টেন্ডার লিভসটা বেরিয়ে আসবে এবং তাকে প্রতিনিয়ত কাটতে হবে। আদারওয়াইজ ইট উইল টেক দ্য ফর্ম আ সাইজ, নাহলে এটা পূর্ববর্তী রূপ নিয়ে নেবে। নো, এমফ্যাসিস, জোর, কবি জোর দিয়ে বলছেন নো। নো কথার অর্থ হলো এতক্ষণ ধরে যেভাবে বলে এলেন তিনি যে এইভাবে গাছ কাটলে বোধহয় গাছটা মারা যাবে, দিস ইজ অ্যাবসলিউটলি রং প্রসেস টু কিল আ ট্রি। এটা একদম সম্পূর্ণ ভুল পদ্ধতি গাছকে মারার ক্ষেত্রে। তাহলে কিভাবে মারা যেতে পারে? এরপরে কবি আসছেন যে প্রসেসটা তিনি বলছেন যে দ্য কমপ্লিট অ্যানিহিলেশন অফ ট্রি, দ্য রুট ইজ টু বি পুলড আউট। গাছের যে রুট, দ্য রুট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি। গাছের শক্তিটা সম্পূর্ণই লুকিয়ে থাকে, সেটা হচ্ছে মূলের মধ্যে। দ্য রুট ইজ টু বি পুলড আউট কথার অর্থ হলো মূলটাকে ইজ টু বি পুলড আউট, টেনে উপড়ে ফেলতে হবে। প্যাসিভ ভয়েস ব্যবহার করা হচ্ছে এখানে। দ্য রুট ইজ টু বি পুলড আউট, গাছের মূলটাকে টেনে ফেলতে হবে আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ। অ্যাঙ্কারিং আর্থ থেকে। অ্যাঙ্কারিং আর্থটা কি? কোশ্চেন মে বি অ্যারাইজড, হোয়াট ইজ অ্যাঙ্কারিং আর্থ? আর্থ বলতে তো মাটি। অ্যাঙ্কারিং আর্থ কথার অর্থ হলো যে আমরা নৌকা, মাঝি নৌকা চালাই, নৌকা চালানোর সময় নৌকাটাকে দাঁড় করে রাখার জন্য একটা ধারালো ইনস্ট্রুমেন্টের মতো আমরা জানি ব্যবহার করা হয়, সেটা দড়ি দিয়ে বাঁধা থাকে নৌকার সাথে, নৌকার মতো সেটাকে ছুঁড়ে দেওয়া হয়। ছুঁড়ে দিলেই কি হয়, সেটা হচ্ছে মাটিতে কামড়ে গিয়ে বসে রয়ে যায়, ফলস্বরূপ নৌকাটা চলে যেতে পারে না। অ্যাঙ্কার করার জন্য এইখানে গাছের শিকড়টা যেখানে মাটির নিচে থাকে সেটাকেই বোঝানোর চেষ্টা করা হচ্ছে অ্যাঙ্কারিং আর্থ। সেই মাটির নিচে ওই গাছের শিকড়গুলো যেন ধারালো ইনস্ট্রুমেন্টের মতো মাটিটাকে কামড়ে ধরে রাখে, যাতে করে গাছটা স্ট্রেট থাকতে পারে। যে গাছের গোড়া যত শক্ত, সেই গাছটা তত স্ট্রেংথের সাথে দাঁড়িয়ে থাকতে পারে। সেই জন্য বলা হচ্ছে দ্য রুট ইজ টু বি পুলড আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ। যেখান থেকে এর গোড়াটা শুরু, অর্থাৎ যেখান থেকে এর মূলটা বেরিয়ে আসছে, সেখান থেকে টেনে উপড়ে ফেলতে হবে। ইট ইজ টু বি রোপড, ইট ইজ টু বি রোপড, প্যাসিভ ভয়েস সব ব্যবহার করা হচ্ছে। ইট ইজ টু বি রোপড। রোপ কিন্তু জেনারেলি নাউন, রোপ মিন্স দড়ি। ইট ইজ টু বি রোপড মানে এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে, টাইট, শক্ত করে। অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট। পুলড আউট টান দিতে হবে, স্ন্যাপড আউট মানে ছিঁড়ে ফেলতে হবে, অর্থাৎ মূলটাকে ছিঁড়ে ফেলার কথা বলছে। নট দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, দ্য রুট ইজ টু বি পুলড আউট or the root is to be snapped out or pulled out entirely, বা সামগ্রিকভাবে উপড়ে ফেলতে হবে। সামগ্রিকভাবে উপড়ে ফেলতে হবে। I am using the chalk to make you understand. For example, I am not expert in drawing the picture, but still I am trying my level best to make you understand. Imagine this is a tree and it is the top layer of earth, top layer
of earth, and here are the roots. Generally, we cut down the tree at this point, and after cutting down the tree, the roots are left out, and the poet is trying to make us understand that the roots, the remaining roots will take the former form. So if we cut down the tree, the killing of the tree will not be completed. To kill the tree completely, we have to pull down entirely. Entirely means the total roots will be uprooted. We have to uproot all the roots. এখানে যত মূলগুলো আছে, এখানে অর্থাৎ শিকড়গুলো আছে, সেই শিকড় সহ গাছটাকে উপড়ে ফেলতে হবে। ভেবে নিতে হবে যে গাছের শিকড়ের লাস্ট অংশটা এই পর্যন্ত, এরকম সার্কেলে অর্ধবৃত্তাকারে আছে, আমাদেরকে সম্পূর্ণ এইটাকে উপড়ে ফেলতে হবে, তাহলে তখন একটা ফলস সৃষ্টি হবে। তার মানে গাছের কোনো শিকড় এখানে রইল না, তার মানে এখান থেকে আর গাছ বেরোনোর কোনো সম্ভাবনা নেই। কিন্তু যদি আমরা এই পোর্শনটা করে ফেলি তাহলে এটা রয়ে যাচ্ছে, এটা পারমানেন্ট সেকশন হবে। Perhaps you have understood. The root is to be pulled out of the anchoring earth. It is to be roped tight and pulled out, snapped out, or pulled out entirely. And from the earth cave, cave মানে কি? Cave মানে তো গুহা। From the earth cave means মাটির গহ্বর হইতে। মাটির গহ্বর হইতে বলতে ধরে নিলাম টপ লেয়ার অফ আর্থ, এটাই হচ্ছে মাটি, এখান থেকে গাছটা বড় হয়েছিল। ধরে নিলাম এবার গাছটাকে উপড়ে ফেলা হলো এবং সেই সময় শিকড়টাকে উপড়ে ফেলা হলো, তাহলে এখানে কি সৃষ্টি হবে? একটা গহ্বরের সৃষ্টি হবে, একটা গর্তের সৃষ্টি হবে, কেভের মতো, অর্থাৎ গুহার মতো গর্তের সৃষ্টি হবে। কেভ অর্থাৎ গুহা বা গর্ত, এখানে গুহা নয়, এটা হবে গর্ত। আর্থ কেভ মানে পৃথিবীর গুহা নয়, মাটির গর্ত, গর্তটা সৃষ্টি হবে। And the strength of the tree exposed. Now the question may be arised, what is the strength of the tree? প্রশ্ন উঠতে পারে গাছের স্ট্রেংথটা কি? স্ট্রেংথ আমি আগে বলেছিলাম, the strength of the tree is root. গাছের তখন শক্তিটা উদ্ঘাটিত হয়, এক্সপোজড হয়। গাছের শক্তিটা তার মানে কোনটা? গাছের শক্তি বলতে এই শেকড়টা, এটা তখন এক্সপোজ মানে উদ্ঘাটিত হয়। দ্য সোর্স, নেক্সট লাইনে আছে দেখো, দ্য সোর্স মানে উৎস। উৎস বলতে বোঝানোর চেষ্টা করা হয় যে আমরা প্রথমে বায়োলজিতে পড়ছিলাম ভ্রূণমূল আর ভ্রূণমুকুল। বীজ বপন করার একটা যখন বীজকে লাগিয়ে দেওয়া হয়, মাটিতে পুঁতে দেওয়া হয়, তখন তার ভ্রূণ মুকুলটা উপর দিকে উঠে যায় এবং ভ্রূণমূলটা নিচের দিকে নেমে আসে। তো সেই জন্য বলছে তাহলে সোর্সটা, এই যে ভ্রূণমূলের সোর্সটা যেটা হচ্ছে পরবর্তীকালে শেকড় হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সেই সোর্সটার কথা বলা হচ্ছে। সেই সোর্সটা হোয়াইট অ্যান্ড ওয়েট, এটাও একটা কোশ্চেন আসছে যে সোর্সটা, অর্থাৎ সোর্স বলতে বোঝানোর চেষ্টা করেছে কোনটা না, সোর্স বলতে শেকড়টা। শেকড়টাকে বলা হচ্ছে হোয়াইট। কোশ্চেন মে বি অ্যারাইজড, ওয়াই দ্য সোর্স ইজ হোয়াইট। হোয়াইট কেন বলা হয়েছে? আমরা গাছের শেকড় সবসময় সাদা দেখি, বিকজ ইট ডাজ নট গেট দ্য সানলাইট, কারণ এটা সূর্যের আলো পায় না। জেনারেলি যখন আমরা কোনো ডেড বডি দেখতে যাই, তখন আমাদের বলতে শুনি অনেককেই যে শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে, কারণ তার শরীরে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে, তার শরীরে সূর্যের আলো আর কোনো প্রভাব ফেলতে পারে না, সেই জন্য তার শরীরটা সাদা হয়ে যায়। সিমিলার বলতে গাছের শেকড়টা, এটা তো মাটির নিচে থাকে হিডেন অবস্থায়, সেই জন্য গাছের শেকড়টা ডাজ নট গেট দ্য সানলাইট। অ্যাজ এ রেজাল্ট অফ ইট
it has become white. And the next term, wet. Wet means ভেজা। কেন ভেজা? মাটি থেকে পুষ্টি রস শোষণ করে, জল শোষণ করে। That is why the root is wet. The most sensitive গাছের সেন্সিটিভ পার্টটাই হচ্ছে কিন্তু রুট। এটা থেকেও কোশ্চেন আসতে পারে যে কোন পার্টটা, হুইচ পার্ট অফ দ্য ট্রি ইজ সেন্সিটিভ, গাছের কোন পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি সেন্সিটিভ। দ্য সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি ইজ রুট। গাছের শেকড়টাই হচ্ছে সবথেকে সেন্সিটিভ পার্ট। হিডেন মিন্স লুকানো অবস্থায় থাকে। ফর ইয়ার্স, বছর পর বছর ধরে। ইনসাইড দ্য আর্থ মানে মাটির নিচে দীর্ঘদিন গাছের শিকড় লুকিয়ে থাকে। যদি কোনো মানুষ ওই গাছ কাটার পরে তার শিকড়টাকে যদি না উপড়ে ফেলে, তাহলে ওইটা ওই অবস্থায় রয়ে যাবে আজীবনকাল। ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং। তারপরে আসছে ম্যাটার অফ স্কর্চিং কথার অর্থ হলো ঝলসে যাওয়া, অর্থাৎ বার্নিং। স্কর্চিং কথার অর্থ হলো ঝলসে যাওয়া, ডিউ টু দ্য হিট অফ দ্য সান। সূর্যের আলোকে গাছটা তখন ঝলসে যাবে। যেমন একটা উদাহরণ দিয়ে আমি বলতে পারি যে একটা নতুন বৃক্ষ রোপণ করা হলো। একটা বৃক্ষ রোপণ করার পরে আমি দেখলাম সেই গাছের শেকড়টাকে উপড়িয়ে নিলাম, দিয়ে ফলস এমনি একটু মাটি চাপা দিয়ে রেখে দিলাম, নতুন বৃক্ষ হয়ে গেল। তো দেখা যাবে গাছের ডালটা অলরেডি শুকাতে আরম্ভ করছে, এবং শুকে তখন এটা কিছুটা উইদার হয়ে যাবে, রুক্ষ হয়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে গাছটা যেহেতু গোড়া থেকে গাছটাকে উপড়ে ফেলা হয়েছে, তার ফলস্বরূপ গাছের শিকড়টা আর সেই পুষ্টিরস শোষণ করতে পারছে না, সেই জল শোষণ করতে পারছে না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গাছের পাতাতে আর সেই সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে না। তার ফলস্বরূপ কি হচ্ছে, গাছটা খুব রুক্ষ হয়ে যাচ্ছে। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং কথার অর্থ হলো শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া। চোকিং কথা তো শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া। এই শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার মধ্যে দিয়েও কি বোঝানো যাচ্ছে না যে কবি এখানে পার্সনিফিকেশন বা ব্যক্তিত্ব তারা করছেন? শ্বাসরুদ্ধ কার হয়? যার শ্বাস চলে তারই রুদ্ধ হয়। তার মানে শ্বাসরুদ্ধ কার হয়? বিশেষ করে যাদের প্রাণ আছে তাদের শ্বাসরুদ্ধ হয়। তার মানে এটা দ্বারা প্রমাণিত হচ্ছে যে গাছেরাও তাদের মধ্যে প্রাণ আছে। আমরা সবাই জানি মোরালেস যে আমরা অক্সিজেন গ্রহণ করি গাছেদের কাছ থেকে এবং কার্বন ডাইঅক্সাইড বর্জন করি। গাছেরা সেই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে, যেটা সালোকসংশ্লেষ প্রক্রিয়ার একটা অন্যতম উপাদান। তো গাছেরা কি করছে, ওই শ্বাসটা তখন আর নিতে পারছে না, সেই জন্য তারা চকিং কথাটা খুবই ব্যবহার করছেন। ইন সান অ্যান্ড এয়ার, সূর্যালোকে এবং বাতাসে সেটা শুকনো হয়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে এবং শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে। অল থ্রু দ্য পোয়েম, আমরা এই সমগ্র পোয়েমটার মধ্যে দিয়ে একটা জিনিস কিন্তু ভালো করে লক্ষ্য করলাম যে কবি, এমনি জেনারেলি আমরা পোয়েম বলতে কি বুঝি? পোয়েম বলতে আমরা এটা বুঝি যে তার মধ্যে প্রচন্ড পরিমাণে ইমোশন থাকবে, স্পন্টেনিয়াস ইমোশন। কিন্তু কবি এই পার্টিকুলার পোয়েমের মধ্যে দিয়ে আমরা একটা জিনিস ব্যবহার করলাম যে কবি এখানে ইমোশন কিন্তু সেই অর্থে ব্যবহার করেননি। তিনি সায়েন্টিফিক্যালি বোঝাচ্ছেন ব্যাপারটাকে, তিনি মেডিকেল টার্মস ব্যবহার করে বোঝাচ্ছেন, এবং তিনি যেটা বোঝাচ্ছেন সেটা ইন এ রেশনাল ওয়ে, বুদ্ধিদীপ্তভাবে, যে দিজ আর দ্য প্রসেসেস টু কিল আ ট্রি। দেন দ্য ম্যাটার অফ স্কচিং অ্যান্ড চকিং ইন সান অ্যান্ড এয়ার, ব্রাউনিং কথাটা হলো বাদামি রঙের হয়ে যাওয়া। বাদামি রঙের হয়ে যাওয়ার কথা হলো ন্যাচারাল কালারটা কিছুটা ফেডেড হয়ে যায়। কারণ ওই যে প্রথমে বললাম যে যেহেতু এটা তার সোর্সটা, অর্থাৎ গাছের মূলটাকে উৎপাদন করে নেওয়া হয়েছে, সেই জন্য এটা ব্রাউনিং হয়ে যাচ্ছে। হার্ডেনিং কথার অর্থ হলো এটা শক্ত হয়ে যাচ্ছে কিছুটা। টুইস্টিং কথার অর্থ হলো দুমড়ে মুচড়ে যাওয়া। তো যেগুলো জড় পদার্থ সেগুলো দুমড়ে মুচড়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম ইন জেনারেল, কিন্তু এখানে গাছটা দুমড়ে মুচড়ে যাচ্ছে অর্থ হলো আমরা কোনো মানুষ মারা যাওয়ার পরে বলে হাত পা গুলো বেঁকে গেছে কিছুটা। তো গাছেরও যেন বোঝানোর চেষ্টা করছে প্রতিটা শব্দের দ্বারা যে গাছেরও বোধহয় প্রাণ আছে এবং গাছেরও প্রাণ আছেই, সেই জন্যই গাছটাকে প্রাণ তার হরণ করে নেওয়ার ফলে গাছটা টুইস্টেড হয়ে যাচ্ছে, ক্রুপ্ট হয়ে যাচ্ছে, বক্র হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে।
উইদারিং কথার অর্থ হলো শুকিয়ে যাওয়া। অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তারপর ইট ইজ ডান, এই লাস্ট লাইনটা ভেরি ইম্পর্টেন্ট ফর ইলাবোরেট কোশ্চেন। দেন ইট ইজ ডান, তারপরে এটা সম্পূর্ণ হলো। এটা সম্পূর্ণ হলো বলতে দ্য কমপ্লিট কিলিং অফ দ্য ট্রি, এইভাবে গাছ কাটাটা সম্পূর্ণ হলো। এই সমগ্র পোয়েমের মধ্যে দিয়ে আমি দুটো পার্টে সমগ্র পোয়েমটাকে ভাগ করা যেতে পারে। দ্য পোয়েম ক্যান বি ডিভাইডেড ইন্টু টু পার্টস। ফার্স্ট পার্টে আছে গাছ কিভাবে বেড়ে ওঠে, দ্য গ্রোথ অফ দ্য ট্রি। সেকেন্ড পার্টে আছে কিভাবে হাউ টু কিল আ ট্রি, কিভাবে একটা গাছকে মারতে হয়। আর প্রথমেই এই ধারণাটা নেওয়া একদমই ঠিক নয় যে কবি এখানে আমাদেরকে অ্যাজ ইফ দ্য পোয়েট ইজ টিচিং আস হাউ টু কিল আ ট্রি, যেন কবি আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন কিভাবে গাছ কাটতে হয়, তা কিন্তু নয়। কবি বোঝাতে যাচ্ছেন কিলিং আ ট্রি হ্যাজ বিকাম আ সেরেমোনিয়াল টাস্ক, গাছ কাটাটা যেন এখন একটা উৎসব হয়ে দাঁড়িয়ে গেছে, এবং এটার তিনি বিরুদ্ধে। তিনি বোঝাতে যাচ্ছেন এত সহজে তোমরা গাছ মেরে ফেলতে পারবে, এত সহজে গাছ মারাটা সম্ভব নয়। এটা কিছুটা সার্কাজম, কিছুটা অ্যাঙ্গার, কিছুটা আয়রনি, কিছুটা রিভার্স সাইকোলজি, এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে এই পোয়েমটার মধ্যে দিয়ে। সো পোয়েমটার টোটালটা আশা করছি পারহ্যাপস ইউ হ্যাভ আন্ডারস্টুড। লাস্ট আরেকবার আমি রিডিং দিয়ে দিচ্ছি, তোমাদের সামনে বই থাকলে টেক আ লুক। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, একটা গাছ কাটতে যথেষ্ট সময় লেগে যায়। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, ছুরির একটা কোপে এটাকে মারা যাবে না, উইল ডু ইট। ইট হ্যাজ গ্রোন, এটা বর্ধিত হয়েছে, স্লোলি ধীরে ধীরে, কনজিউমিং দ্য আর্থ, মাটির রস শোষণ করে, রাইজিং আউট অফ ইট, এটার উপরে বর্ধিত হয়েছে, ফিডিং মানে প্রতিপালিত হয়ে, আপন ইটস ক্রাস্ট, এর পুষ্টি রস শোষণ করে, অ্যাবজর্বিং মানে শোষণ করে, ইয়ার্স অফ সানলাইট, বছর পর বছর ধরে সূর্যালোক, ইয়ার মানে বাতাস, ওয়াটার মানে জল, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইট, এবং এর এবড়ো খেবড়ো বা কুঞ্চিত বাকল হইতে বা ছাল হইতে, স্প্রাউটিং লিভস, প্রস্ফুটিত হচ্ছে পাতা। সো হ্যাক অ্যান্ড চপ, সেই জন্য একটা কোপ মারা বা টুকরো টুকরো করে কাটা, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, এটার দ্বারা গাছটাকে মারা যাবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, খুব বেশি যন্ত্রণা হলে এটাকে মারতে পারবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, এবং রক্তপাত সম্বলিত ছালটা আবার আরোগ্য লাভ করে উঠবে। And from close to the ground, মাটির একেবারে সন্নিকট হইতে উইল রাইজ, জেগে উঠবে, কাল গ্রিন লিভস, কোঁকড়ানো সবুজ গাছের ডাল, টেন্ডার লিভস, মিনিয়েচার বাউস, ক্ষুদ্রাতি ক্ষুদ্র শাখা, হুইচ যেটা ইফ আনচেক, যদি সেটাকে চেক করা না হয়, উইল এক্সপ্যান্ড এগেন, আবার পুনরায় বর্ধিত হবে, টু ফর্ম আ সাইজ, আগের রূপে। নো, না, দ্য রুট ইজ টু বি পুলড আউট, গাছের রুটটাকে, মূলটাকে ইজ টু বি পুলড আউট, উপড়ে ফেলতে হবে, আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, যেখান থেকে এর গহ্বর, যেখান থেকে সৃষ্টি, সেখান থেকে। ইটস টু বি রোপড, এটা দড়িতে বাঁধতে হবে, টাইট শক্ত করে, and pulled out, snapped out, টেনে উপড়ে ফেলতে হবে, and snapped out মানে শক্ত করে ছিঁড়ে ফেলতে হবে, or pulled out entirely, বা সামগ্রিকভাবে এটাকে উপড়ে ফেলতে হবে, out from the earth cave, মাটির গহ্বর হইতে, and the strength of the tree exposed, তখন গাছের শক্তিটা উদ্ঘাটিত হয়। the source, উৎসটা, white and wet, সাদা এবং ভেজা, the most sensitive, সবথেকে সংবেদনশীল, হিডেন মানে লুকানো থাকে, for years, বছর পর বছর ধরে, inside the earth, মাটির নিচে। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং, তারপর আসছে ঝলসে যাওয়ার ব্যাপারটা, অ্যান্ড চকিং, এবং চকিং কথা শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা, ইন সান, সূর্যালোকে, অ্যান্ড এয়ার, এবং বাতাসে, ব্রাউনিং, বাদামি রঙের হয়ে যাবে, হার্ডেন মানে কিছুটা শক্ত হয়ে যাবে, টুইস্টিং, দুমড়ে মুচড়ে যাবে, উইদারিং, রুক্ষ হয়ে যাবে, অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপরে গাছ কাটাটা সম্পূর্ণ হলো। এবার আমি কিছু কোশ্চেন বোর্ডে লিখে দিচ্ছি, এই কোশ্চেনগুলো তোমরা একটুখানি প্র্যাকটিস করবে বা নিজে থেকে লেখার চেষ্টা করবে। হোয়াট আই হ্যাভ সেড, যা কিছু আমি বলেছি সেটার উপরে নির্ভর করে, দ্যাট উইল হেল্প ইউ ইন ফিউচার। কোশ্চেনগুলো একটা রিড আউট করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হবে তোমাদের, যদি কোনো স্পেলিং বোঝার ক্ষেত্রে অসুবিধা হয়। কমেন্ট অন দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি বাই গিভ প্যাটেল। কমেন্ট, COMMENT, কমেন্ট অন দ্য টাইটেল, মন্তব্য করো শিরোনামের উপরে, অফ দ্য পোয়েম, কবিতাটা, অন কিলিং আ ট্রি, অন কিলিং আ ট্রি কবিতাটা শিরোনামটা যথার্থ হয়েছে কিনা, তুমি কি মনে করো ঠিক অন কিলিং আ ট্রি নামকরণটা যেটা হচ্ছে ঠিক? তোমার যদি মনে হয় যে হ্যাঁ, তাহলে তার সাপেক্ষে যুক্তি, যদি মনে হয় না তার সাপেক্ষে যুক্তি। নাম্বার 2, and out of its leprous hide, and out of its leprous hide, LEPROUS, leprous hide, what grows, কি বর্ধিত হয়, from the leprous hide of the tree, গাছের leprous hide থেকে কি বর্ধিত, অর্থাৎ কি বেড়ে ওঠে। পরের পাঠে লেখা আছে how does the hide of the tree, কিভাবে গাছের ছালটা, look like, কেমন দেখতে লাগে, টু দা পোয়েট, কবির কাছে। হোয়াট ডাজ দ্য
poet had missed a word. What does the poet want to indicate? কবি কি সূচিত করতে চাচ্ছেন by the expression leproside, এই লেপ্রোসাইডের দ্বারা তিনি কি বোঝাতে চাচ্ছেন, সেই কম্পারিজন যেটা আমি বুঝিয়েছিলাম সেই কম্পারিজনটা লিখতে হবে। নাম্বার 3, so hack and chop but this alone won't do it, ডাবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে এটা। টেক্সচুয়ালাইজ, what does it refer to? ইট বলতে কোনটা বোঝানো হচ্ছে? এই যে এসে সেই ইটটা লেখা আছে, ইট বলতে কোনটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে? what cannot hacking and chopping alone do it? কোন জিনিসটা এই হ্যাকিং এবং চপিং করতে পারবে না? চারে থেকে যেটা আছে and then it is done, তারপরে এটা সম্পূর্ণ হলো। what is done, কোনটা করা হলো, এখানে করা হয়েছে এখানে, and how, কিভাবে, এইটা বলতে the complete killing of the tree, the process এর কথা বোঝানো হচ্ছে, কমপ্লিট প্রসেসটা। এইগুলো 4টা কোশ্চেন, এখান থেকে আরো বাড়ানো যেতে পারে কিন্তু আর বেশি দেওয়া দরকার, এই 4টা কোশ্চেন কভার আপ করার চেষ্টা করবে, তাহলে আশা করছি অ্যাজ এ হোল সমগ্র পোয়েমটা কভার করা যেতে পারে। এই 4টা কোশ্চেন 1 2 3 4, এর বাইরেও কোশ্চেন হয় কিন্তু পার্টিকুলারলি এই 4টা কোশ্চেনটা আমি দেখার কথা বলছি। এই 4টা কোশ্চেন দেখলে টোটাল প্যাসেজটাকে কভার করা যেতে পারে। বা আরেকটা কোশ্চেন এখানে ট্যাগ করা যেত প্যাসেজটা কম, সেটা হচ্ছে দ্য গ্রোথ অফ দ্য ট্রি, মানে গাছের বৃদ্ধিটা। আমি বলে দিয়েছিলাম যে দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে গ্রোথ অফ দ্য ট্রি, গাছের বৃদ্ধিটা কিভাবে হয়, আর একটা বলে দিয়েছিলাম যে কিভাবে গাছকে কাটা হয়। এই দুটো সেকশন জেনে রাখলে টোটাল প্যাসেজটাকে কভার করা যাবে, এন্ড এট দ্য সেম টাইম যে কোনো কোশ্চেনের আনসারগুলো লেখা যাবে। এগুলো নোট করে নেবে। আর অ্যাট দ্য সেম টাইম আমি কিছু ওয়ার্ডস বলছি, যে ওয়ার্ডসগুলো নিয়ারেস্ট মিনিং তোমরা জেনে রাখবে। প্রথমত কনজিউমিং, ফিডিং, ক্রাস্ট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ক্রাস্ট। লেপ্রোসাইড, লেপ্রোসাইড থেকে প্রায় কোশ্চেন আসে। লেপ্রোসাইড যেহেতু এর সঙ্গে একটা লেপ্রোসির ব্যাপার থাকে, যেহেতু একটা কম্পারিজন আছে, লেপ্রোসাইড। হ্যাক অ্যান্ড চপ। নেক্সট দ্য ব্লিডিং বার্থ। ব্লিডিং বার্থ বলতে আমি বলে দিয়েছিলাম যে গাছের ছালটা থেকে যেহেতু গাছের যে এটা রস সেটাকে রক্তের সঙ্গে তুলনা করা হয়েছে, সেই ব্লিডিং বার্থ উইল হিল, ওই ব্লিডিং বার্থটা থেকে কোশ্চেন আসে। তারপরে মিনিয়েচার বাউস, ওই ওয়ার্ডসটা দেখতে হবে। অ্যাঙ্কারিং আর্থ, আর্থ কেভ, দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, যেটা আগেই বলেছিলাম, দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি বলতে দ্য রুট। এগুলো এমসিকিউ টাইপের কথা বলছি আমি, ইভেন এসিকিউ। দ্য মোস্ট সেন্সিটিভ, ওটাও হচ্ছে রুট। স্কর্চিং, টুইস্টিং, এবং লাস্ট যে লাইনটা আছে সেটা ইলাবোরেট কোশ্চেনের জন্য, অ্যান্ড দেন ইট ইজ ডান। ইট ইজ ডান, ডান বলতে এখানে দ্য কমপ্লিট কিলিং অফ দ্য ট্রি। তো আশা করছি তোমরা এই চ্যাপ্টারটা সামগ্রিকভাবে একটু বুঝতে পেরেছ, এবং যে কোশ্চেনগুলো দিলাম নিজে থেকে করার চেষ্টা করবে। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজ ইংরেজি পাঠ এখানে শেষ করলাম।